ওকে, আজকের প্রথম প্রসঙ্গ পত্রিকার হেডলাইন হলো কি শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দিবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ইউনূস সাহেবের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাবা কি সাংঘাতিক পদ, খলিল সাহেব আমেরিকাতে আছে, এখনো ফিরে এসছেন আমার জানার নাই, এখনো আমেরিকাতেই আছেন বলে আমি যতটুকু মনে হয়। তিনি ওখানে গিয়ে আমেরিকান আন্ডার সেক্রেটারি পররাষ্ট্র সচিবের সাথে দেখা করে কমিটমেন্ট দিয়েছেন গাজায় একটা স্ট্যাবিলাইজিং ফোর্স বানানোর কথা। এটার এখন স্ট্যাবিলাইজিং ফোর্সটা দাঁড়ায় গেছে ফাইনালি নেতানিয়াহু আর ট্রাম্পের স্ট্যাবিলাইজেশন ফোর্স। এখন সেতে জয়েন করার জন্য, নেতা হওয়ার জন্য পাকিস্তানকে রিকোয়েস্ট করতেছে তারা, ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পাকিস্তান রাজি হচ্ছে না, এখন পর্যন্ত রাজি হয় নাই বলে পুরো জিনিসটা এখন সাঁতার পানির নিচে হয়ে আটকে আছে। কিন্তু স্টিল রিপোর্টিংটা দেখে মনে হচ্ছিল যেন আমাদের খলিল সাহেব ঢাকা থেকে রেডি হয়ে গেছেন, গিয়ে বলবো যে স্যার আমারে নেন, আমি এর ভিতরে ঢুকবো। রিপোর্টিংয়ে কোথাও লেখা নাই যে আমেরিকানরাই প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে, বেশিরভাগ জায়গায় লেখা হয়েছে বাংলাদেশ ওই জোটে যোগ দিতে আগ্রহী। এটা একটা পিস কমিটি ধরনের, শান্তি বাহিনী টাইপের, কেউ কেউ দাবি করছে এটা তো পিস মিশন টাইপের। যদিও এখন কোনো কিছু এইটার ফার্দার কী হবে না হবে সেগুলো পরিষ্কার না। সবচেয়ে অস্পষ্ট জায়গাটা হলো যে এইটার সাথে থাকা নেতানিয়াহুর প্ল্যান, এবং নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প মিলে গাজা ইস্যুতে যে কাজ করতেছে সেটা ভয়ঙ্কর। মূল কারণটা হলো যে নেতানিয়াহু এমন একটা নেতা যার কোনো কথার উপর কোনো আস্থা রেখে কোনো কাজই শুরু করা যাবে না। আজকে যদি বলেন যে উনি প্যালেস্টাইনিদের সাথে একটা শান্তি চুক্তি করলেন, যুদ্ধ মিটাই দিলেন, কালকে দেখা যাবে শর্ত ভেঙে ফেলেছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বোমা মারা শুরু করছে। তো এই ধরনের লোকের সাথে কোনো আলোচনার তো কোনো ভিত্তি নেই আসলে। সেকেন্ড হলো যে উনি প্ল্যান করতেছেন এখান থেকে পুরা গাজাটা খালি করে দিতে, এটা এই প্ল্যান দিয়ে উনি আগাচ্ছেন। তাহলে সেখানে স্ট্যাবিলাইজিং ফোর্সই বা কি, কিসেরই বা কি, বা কোনো প্ল্যানই বা কি? তাহলে এটার ভিতরে যে গিয়ে বলা আমরা ওইটার ভিতরে ঢুকতে আগ্রহী, এইটারই বা কি মানে? এটার মানে একটাই আমি পাইছি, সেটা হলো যে আমাকে ইউনূস সাহেবকে এখন যে কোনোভাবে হোক ট্রাম্পের কাছে ঘুরতে হবে, ট্রাম্পের গলা ঝুলতে হবে, এছাড়া অন্য কিছু দেখি না আমি। এই কথাটা বলে আসার পরে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনা হওয়ার পরে এখন প্রেস সচিবকে দিয়া পিছটান ব্যাক গিয়ারে হাঁটা শুরু করছে ইউনূস সাহেব। তারই বাইরের নতিজা হলো এই প্রেস সচিবকে দিয়া এই প্রেস ব্রিফিং। এখানে এখন একটা শব্দটা খেয়াল করে দেখেন, শিরোনামের মধ্যে লেখেছে কি শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দিবে বাংলাদেশ। এই কি শর্তে? শর্ত মর্তের কথা আগে কোথাও বলা হয়নি, এখন বলছে এই জিনিস পূরণ হলে আমরা যোগ দিব, নাহলে দিব না। মানে আসলে আমরা ভুল করে আলেছি, আমরা যোগ দিব না, কিন্তু সেইটা তো বলতে পারছি না সরাসরি। এই জন্য প্রথম চোটে বললাম যে আমাদের কিছু শর্ত আছে, এই শর্ত না মানলে কিন্তু আমরা যোগ দিব না, মানে আসলে যোগ দিবে না। এটা গোপনে বলে রাখি, আমি যতটুকু জানি অলরেডি পশ্চাৎপসারণের সিদ্ধান্ত ইউনূস সাহেবই নিয়ে ফেলেছে। উনি এখন বাহানা খুঁজতেছেন এখান থেকে বেরিয়ে আসা যায় কি করে। বাকিটা আপনারা মিলাই দেখবেন, আমরা মিলাবো। কিন্তু আমার যতটুকু ইনফরমেশন যে তারা অলরেডি ইউনূস সাহেব বুঝে গেছে এটার মধ্যে বিপদটা কি। যাই হোক, শেষ পর্যন্ত ওর মধ্যে আছে যেটা প্রেস সচিব বলতে যাচ্ছেন, ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের উপর নির্ভরশীল।
আমার শর্ত ছাড়া আমি কিন্তু যাব না ওখানে। এখন গোড়ায় কথাটা আমি যাব না এটা বলতে না পেরে বলতেছে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? দেখেন শর্তগুলো পড়েন তাহলে বুঝবেন। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফে যোগ দিতে, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজিং ফোর্স আইএসএফে যোগ দিতে আগ্রহী। তো বাবা আগ বাড়ায় বলতে গেছিল কেন? ট্রাম্পের কানে এটা ঢালতে গেছিলে কি জন্য? তখন খেয়াল ছিল না যে তোমাদের শর্ত আছে, শর্ত পূরণ না হলে তোমরা করবে না? তোমাদের কি আবদার দিয়ে জাপটে ধরছিল যে তোমাদের রাজি হইতে হবে? হ্যাঁ, এইসব ফাজলামি কেন করো তোমরা? এর উপরে আর একটা ফাজলামি করছে তারা। 3 দিন আগে ওআইসির একটা মিটিংয়ে ইসরায়েলের নিন্দা করে এই যে সোমালিল্যান্ডে গাজাবাসীদেরকে ট্রান্সফার করে দিবে আর গাজাবাসী খালি করে নিয়ে ওটা দখল দিবে ইসরায়েল, এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব হয়েছে ওআইসি থেকে। এবং ওআইসির এই মিটিংয়ে আমাদের তহিদ সাহেব উপস্থিত থেকে এটার এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আসছেন। তাহলে কি হইল? আপনি ওইদিকেও আছেন এদিকেও আছেন, আপনি ইউনূস সাহেব কোন দিকে? আসলে তহিদ সাহেব যাইতেছে একদিকে, খলিল সাহেব যাইতেছে আর একদিকে, আর এখন কইতেছেন আমাদের কাছে শর্ত আছে। তারই গ্রাউন্ড প্রিপেয়ার করতেছেন আপনারা এই প্রেস সচিবকে দিয়ে। এবার দেখেন শর্তগুলোর মধ্যে কি কি আছে। শর্তগুলোর মধ্যে আছে এইসব বিষয়ের মধ্যে আইএসএফকে অস্থায়ী হতে হবে। বুঝছা? আইএসএফ স্থায়ী হলে অসুবিধা কি? পার্টিসিপেটরি কোনো দেশ কি বলতে পারে এটা স্থায়ী হবে না অস্থায়ী হবে? বাই ডেফিনিশন প্রত্যেকটা শান্তি মিশন অস্থায়ী, যদিও লম্বা সময় ধরে চলার রেকর্ড আছে। যেমন সবচেয়ে পুরনো শান্তি মিশন হলো ইন্ডিয়া পাকিস্তান শান্তি মিশন, 48 সালে বসছিল কাশ্মীরের যুদ্ধের প্রেক্ষিতে, ওটা এখন আছে। তাহলে কি দিল? ওটা তো ঘোষিত হিসাবে তখন থেকেই বলা আছে এটা অস্থায়ী মিশন। স্থায়ী শান্তি মিশন মানে অবজারভার মিশন মানে অস্থায়ী। তো এই যে পাকামো, এটাকে বলে পাকামো, পাকামো করে এই যে এটাকে শর্ত হিসেবে দেওয়া আইএসএফকে কিন্তু অস্থায়ী হইতে হবে, এগুলো ফাইজলামো। আসলে পাকামো এবং ফাইজলামো। আপনি জানেন না কি কথা বলা যায় আর কি কথা বললে কোনো মানে হয় না। 2 নম্বর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী তার অধীনে এটা পরিচালিত হইতে হবে। আচ্ছা, এই সিদ্ধান্তটা পাশ হয়েছে জাতিসংঘের সভাতে। জাতিসংঘ তো না, আরো স্পেসিফিক্যালি বললে সিকিউরিটি কাউন্সিলের সভায় এটা পাশ হয়েছে 13-2-এ। 2 রাশিয়ার চীন যারা বিরোধিতা করছে, পক্ষে ভোট দেয় নাই, বিপক্ষে ভোট দেয় নাই, ওই অর্থে বিরোধিতা। আর এটা করেন, পরে যা কিছু করেন, এটা আর কি করেন না করেন দেখা তারপরে আপনার সিরিয়াস হবো, এই বলে বাকিরা আসলে এটা নিয়ে ঘাটতে চাই নাই, কারণ প্রস্তাবটাই বাজে প্রস্তাব। এই অর্থে এটা পাশ হয়েছে, আবার হয় নাই। আর সুনির্দিষ্ট করে চীন বলছে যে এর ভিতরে সবচেয়ে কম উচ্চারিত শব্দ হলো ফিলিস্তিন, তাদের কি হবে এই নিয়ে কোনো কথা বলতে চাওয়া হয় নাই, এরকম একটা প্রস্তাব এটা। ফলে এটার সঙ্গে সে ইন্টারেস্টেড না, এটা চীনের পজিশন। সেগুলোর কোনো খবরা খবর নেন নাই। জাস্ট ট্রাম্পকে খুশি করা ছাড়া যে আপনাদের কোনো স্বার্থ ছিল না, সেটা তো খুব পরিষ্কার। আপনাদের ভিতরে কি লেখা আছে তাই পড়েন নাই। মিশনের মধ্যে কি থাকে, শান্তি মিশন বসলে কোনো কি থাকে কি থাকে না তারও কোনো হদিস নেই, তার কোনো ধারণা নেই আপনাদের। তো জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া আবার হবে কেমন করে? তোর কারণ রেজলিউশনই তো হলো সিকিউরিটি কাউন্সিলে, তো ম্যান্ডেট ছাড়া বসবে কেমন করে? আবার ম্যান্ডেট ছাড়া বসতেও পারে। আমেরিকার প্রতি এই যে ইউনুস টাইপের 2-4টে চামচা আছে না, তারা জাবাই পড়বে ট্রাম্পের গলা জড়া ধরার জন্য। তো এরকম কিছু দেশ তো থাকবে, ইন্টারন্যাশনাল ফোর্স নাম দিয়ে বসতেও পারে। এরকম যে হয় না নাই এরকম তো না। আর ট্রাম্প পাগলামির এই যুগে তো সবই সম্ভব। যেটা ম্যান্ডেটের অধীনে ইউএনের ম্যান্ডেটের অধীনে হবে কি হবে না এটা নিয়ে এখন শর্ত হিসাবে দেওয়ার কি মানে আছে? যেটা আগে জানেন নাই, তা আগে বাড়ায় ওর মধ্যে সমর্থন দিচ্ছিলেন কেন? তখন তো বলতে পারতেন যে এটা আগে ইউএনের ম্যান্ডেট হিসেবে আসুক, তখন দেখবো, তাই বলে তো থেমে যেতে পারতেন। তা তো জান নাই।
তারপর কি হয়েছে? তারপরে শর্ত দেখেন, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। এই জিনিসটা তো অস্পষ্ট, এই জিনিসটা তো কার্যকর কোনো যুদ্ধবিরতি করবে না। ইভেন যদি কমিটমেন্টও দেয় যে কার্যকর যুদ্ধবিরতিতে আমরা রাজি, এই নেতানিয়াহু এরপরেও এটা ভেঙে দিবে, পরের দিন ভেঙে দিবে। পুরনো রেকর্ড, এই গাজা ইস্যুতে পুরনো রেকর্ড তাই বলে। এই পর্যন্ত যতবার যত শান্তি চুক্তি হয়েছে এই এবারকার দাঙ্গা নিয়ে, ততবার প্রত্যেকটা চুক্তি ভেঙে দিচ্ছে ইসরায়েল। জাস্ট তার স্বার্থ, তার মিলিটারি স্বার্থ, যদি মনে হচ্ছে এখানে দুটো এখনই বোমা মারা দরকার, সে বোমা মেরে দিচ্ছে। শান্তি চুক্তি আছে কি আছে না কিচ্ছু এসে যায় না। আর এসব ব্যাপারে ট্রাম্পের না আমি বেকাবো, আমার নেতা নেওয়া যা করে ওইটাই ঠিক। দেখলে আপনারা জানতেন না, দেখেন নাই, না জেনে এটার মধ্যে দিয়ে দিচ্ছেন। গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে। গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। ও তো পরিষ্কার বলতেছে যে সোমালিল্যান্ডকে আমি স্বীকৃতি দিচ্ছি, ওই জন্য ওই ভূখণ্ডের মধ্যে ডাম্প করে দাও। তাহলে এইগুলো শর্তের কথা আগে খেয়াল ছিল না? আকবারে ওখানে গিয়ে দিলেন কেন? প্রথম কথাগুলো এখন আপনি ট্রাম্পের কাছে গেছিলেন কেন? ব্যাখ্যা নাই। আপনাকে ডাকছিল? আপনি খলিল সাহেবকে কি ডাকছিল আমেরিকানরা? আপনি গেছেন কেন? এখন বিপদ দেখে ব্যাক জ্ঞান মারতে চাচ্ছেন, হ্যাঁ? এটা চাইলে হবে? আপনাদের কমপ্লিটলি এটা ধান্দাল। ইউনুসের এটা সবচেয়ে বড় ধান্দাল, আর তার সাগরেদ লেফটেন্যান্ট হচ্ছেন আপনি খলিল সাহেব। এখন দেশে ফিরে আসলে আপনাদের না মারধর দেয় লোকে, এমন কাণ্ড করে আসছেন। এই ভয়ে আগে প্রেস সচিবকে দিয়ে আমাদের ভাই সত্য আছে, সত্য না পূরণ হইলে কিন্তু আমরা রাজি হব না। তো এই কথাটা আমেরিকায় বসে আমেরিকার সামনে বলতে পারেন নাই কেন? আপনাদের এইসব জারি জুরি দালালি মানুষে বুঝে গেছে। রেডি দেখেন কখন কি দুর্ঘটনা হয়ে যায়। থ্যাংক ইউ।